আসসালামু আলাইকুম। আমি ইরফান রাহাত, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া একটা অধ্যায় মেডিকেল অ্যাডমিশনের জন্য কীভাবে পড়া যায়। সো সেটা নিয়ে আজকে কথা বলবো। সো আজকে প্রথমে বায়োলজি নিয়ে কথা বলবো, যেহেতু বায়োলজি মেডিকেল অ্যাডমিশনের সবচেয়ে কোর সাবজেক্ট, এখান থেকে 30 নাম্বার আসবে। সো আমরা যখন একটা অধ্যায় ধরবো তখন আমরা সেই অধ্যায়টাকে কিভাবে পর্যালোচনা করব, কিভাবে পড়ব, কিভাবে রিভিশন দিব, এক্সট্রা ইনফো নিয়ে কী করব, সব কিছুই এই ভিডিওতে থাকবে। সো চলো শুরু করি। প্রথমে আমার প্রথম টাইটেল কি, আগে মেইন বই না। সবাই আমি তো সব জায়গায় বলছি, বা যে অন্য ভাইয়ারা আছে সবাই বলছে মেইন বই, কিন্তু আমি প্রথমে বলতেছি যে আগে মেইন বই না। সবচেয়ে বিরোধিতামূলক একটা কথা। সো আমি সেটার একটা এক্সপ্লেনেশনও তোমাদের দিয়ে দিচ্ছি। আগে মেইন বই না, তাহলে আগে কি? আগে হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। সো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আমরা কীভাবে করব? সো এটা আমার অ্যাডমিশন লাইফে আমি করেছিলাম, এবং এটা ছিল আমার অধ্যায়ের একদম প্রথম যে পৃষ্ঠা, সেখানে আমি এটা পিন করে দিয়েছিলাম। সো এটা মূলত অষ্টম অধ্যায় জুওলজির সমন্বয় ও নিয়ন্ত্রণ। সো এখানে আমার প্রথমে লেখা আছে কি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, 1 স্টার। সো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে 1 স্টার কেন? কারণ এখান থেকে খুব বেশি প্রশ্ন হয় নাই। যেমন তোমার নিউরন আছে, নিউরোগ্লিয়া আছে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা ছিল, অ্যাক্সন, ডেনড্রাইট, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। এখান থেকে মেডিকেল অ্যাডমিশনে সর্বোচ্চ সম্ভবত 2টা বা 3টা প্রশ্ন আসছিল, এবং পুরো চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো এটা একবার অবশ্যই রিডিং দেওয়া উচিত, কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট না। এরপরে আমরা আসতেছি মস্তিষ্কের অংশ, গঠন, কাজ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অফ দিস চ্যাপ্টার। সো এখানে কি কি আছে? এখানে আছে মস্তিষ্কের অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, এগুলার বিভিন্ন ধরনের কাজ, এগুলার মানে প্রক্রিয়া, সব কিছুই কিন্তু এখানে আছে। এবং এটা খুব ভালোভাবে রিডিং পড়তে হবে এবং বারবার এটা রিভিশন করতে হবে, কারণ এই যে টপিক সেটাই মানুষ ভুলে যায়। সো এটা বারবার পড়তে হবে এবং বারবার রিভিশন করতে হবে তোমাকে। তারপরে আসতেছে কি, মস্তিষ্কের ভেন্ট্রিকল। কয়টা ভেন্ট্রিকল আছে? 4টা ভেন্ট্রিকল আছে। ভেন্ট্রিকলগুলোর আলোচনা এত বড় নয়, কিন্তু তাও একবার রিডিং দিতে হবে। করোটিক স্নায়ু সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি ধরে রাখো, যদি সমন্বয় নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন আসে, তাহলে এখান থেকে আসবেই, যেটাই হোক। তো এখানের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে মনে রাখতে হবে। যেমন এখানে আমি দিয়ে রাখছি যে তোমার 337 নাম্বার পেজ, এখানে কিন্তু একটা বড় ছক আছে। সো এই ছকটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, আর খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকেই প্রশ্ন আসবে যে কোনটা কত নাম্বার করোটিক স্নায়ু, করোটিক স্নায়ুগুলোর কাজ কী, করোটিক স্নায়ুগুলো কতদূর পর্যন্ত বিস্তৃত, সব কিছুই কিন্তু এখানে আসবে। সো আমার মনে হয় যে এই জিনিসটা খুব ভালোভাবে তোমার মানে মনের মধ্যে গাঁথতে হবে, না হলে কিন্তু খুব ঝামেলা আছে, কারণ প্রশ্ন আসলে এখান থেকে আসবে। এরপর আসতেছি চোখ। চোখ হচ্ছে 2 স্টার। এখানে মূলত প্রশ্ন আসতে পারে চোখের প্রতিসরণ অংশগুলা, তারপরে আইরিশ, রেটিনা, পিউপিল, তারপরে চোখের যে প্রকোষ্ঠ আছে সেইগুলা থেকে প্রশ্ন আসতে পারে, যদি প্রশ্ন আসে আর কি। তারপরে একটা ফ্লো চার্ট আছে, চোখে আলো কিভাবে পড়ে তার একটা ছোট্ট ফ্লো চার্ট আছে, এটা একটু দেখে রাখতে পারো। এরপরে কান, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। কান থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে অনেকবারই প্রশ্ন আসছে। সো কানের এই অংশটা খুব ভালোভাবে তোমাকে রিডিং দিয়ে যাইতে হবে, এবং কানের এখানে কিন্তু অনেক ক্ষেত্রেই এক্সট্রা ইনফরমেশন লাগে। সো সেটা আমি অবশ্যই বলে দিব। তারপরে কি আসতেছে, অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কী কী আছে? পিটুইটারি গ্রন্থি আছে, থাইরয়েড আছে, অমরা আছে, এইসব কিছু তোমাকে জানতে হবে। তারপর অগ্নাশয় আছে, তারপরে যকৃৎ আছে। সো সব কিছুই তোমাকে কিন্তু ভালোভাবে জানতে হবে। এরপরে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে যেগুলো আছে, হরমোনের বৈশিষ্ট্য, কোত্থেকে কোন হরমোন নিঃসৃত হয়, খুব ভালোভাবে মনে রাখতে হবে, একটা চার্ট আছে বইয়ের মধ্যে। তারপরে হরমোনের ছক, তারপরে কি পুরা হরমোনের জায়গাটাতে যে দাগানো লাইন আছে, দাগানো বইয়ের পিডিএফে, সেটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। আর এখানে এক্সট্রা ইনফরমেশন খুব বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আলিম স্যারের বইয়ের এক্সট্রা ইনফরমেশন কিন্তু অনেক বেশি দরকার আছে। সো তারপরে আমরা এই স্লাইড থেকে চলে যাচ্ছি, রিড লাইন বাই লাইন, অর্থাৎ
পুরা অধ্যায়টাকেই আমরা খুব সুন্দরভাবে লাইন বাই লাইন পড়ব। এবং আমি এই পড়ার ক্ষেত্রে প্রেফার করব যে দাগানো লাইন ছাড়াও সব কিছু একবার পড়ে নেওয়ার জন্য। আমি যদি সমন্বয় নিয়ন্ত্রণের উদাহরণটাই দেই, তাহলে অলমোস্ট তোমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এই বইটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দাগানো লাইন পড়তে। কারণ বিগত বছরে কিন্তু এই সমন্বয় নিয়ন্ত্রণ থেকে অনেক প্রশ্ন আসছে, তাই আমি বলবো যে দাগানো লাইনটা খুব ভালোভাবে তোমরা পড়বা, দাগানো লাইন এবং দাগানো লাইন ছাড়াও। সো এখানে যেমন ডেফিনেশন আছে, ডেফিনেশনগুলো তোমাকে মুখস্থ রাখতে বলতেছি না, বাট মুখস্থ রাখতে হবে এইচএসসির জন্য। তারপরে এক্সেপশন, বিভিন্ন ধরনের এক্সেপশন এখানে পাবা, যেমন কেমিস্ট্রিতে পাবা, বায়োলজিতে আছে কিছু, খুব কম। সো সেটা তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে আমাদের সবচেয়ে ভয়ের টপিক, যেটা নিয়ে আমি অনেক ভয়ে ছিলাম অ্যাডমিশনের টাইমে, সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। এখন এক্সট্রা ইনফরমেশন অনেক আছে। আলিম স্যারের বই আছে জুলজিতে, মাজেদা ম্যামের বই আছে, পারভিন ম্যামের বই আছে। তারপরে বোটানিতে হাসান স্যারের বইয়ের ইনফরমেশন মুখস্থ রাখতেই জান বের হয়ে যায়। সেখানে আলিম স্যার আছে, আজিবুর স্যার আছে, আবার আজমল স্যারও আছে। সো অনেক ইনফরমেশনই কিন্তু লাগে, আবার অনেক ইনফরমেশন একদমই ট্র্যাশ, যেটা মেডিকেল অ্যাডমিশনে লাগে না। সো সেটা কিভাবে বুঝবো আমরা? এখন যারা অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হবা, অনেক কোচিং সেন্টারই কিন্তু তাদেরকে এক্সট্রা ইনফোর জন্য আলাদা একটা বই প্রোভাইড করে, জানি আমরা। যেমন উন্মেষে যদি আমরা দেখি মেডিট্রিক্স, রেটিনাতে ডাইজেস্ট, মেডিকোতে কম্পেনিয়ন বুক, এছাড়া অন্যান্য কোচিং সেন্টার আরও অনেক ধরনের বই আছে, সেগুলা আমি এখন নাম জানি না কারণ আমি এখানে ছিলাম না। সো এগুলা অনেক ইনফরমেশন দিয়ে ভরা থাকে। এখন তোমাকে বুঝতে হবে যে কোন ইনফরমেশন লাগে, কোন ইনফরমেশন লাগে না। এখন তুমি তো দিচ্ছ প্রথমবার অ্যাডমিশন, কেমনে বুঝবা? যারা সেকেন্ড টাইম আসো তারাও বুঝতে পারবে না, আমি নিজেও বুঝতে পারিনি অ্যাডমিশন টাইমে। কিন্তু আমাদের কোচিংয়ে ভাইয়ারা অনেক বেশি হেল্প করছিল, সেটা হচ্ছে দাগানো ডাইজেস্ট দেওয়া হয়েছিল। আমি রেটিনাতে ছিলাম, আমাকে দাগানো ডাইজেস্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ কোন ইনফরমেশনগুলো অনেক বেশি দরকার এবং কোন ইনফরমেশনগুলো দরকার নেই, আমি যেটার কারণে বুঝতে পারছিলাম। শুধু দাগানো ডাইজেস্টটা পড়ার কারণে আমার ওই এক্সট্রা ইনফরমেশনের যে প্যারাটা সেটা নেওয়া লাগে নাই। এখন অনেক কোচিংই সেটা দেয় না। যদি তোমার মনে হয় যে যদি আমার মনে হয় যে আমি দিতে পারবো, তাহলে হয়তো আমি টেলিগ্রামে আপলোড করে দিব যে আমার দাগানো ডাইজেস্ট বা এরকম কিছু অবশ্যই আপলোড করে দিব। কিন্তু আমি বলবো যে যখন অধ্যায়টা রিডিং দিবা, তখন যদি অধ্যায়টা ছোটো হয় তাহলে ওই কম্পেনিয়ন বুকের প্রতিটা এক্সট্রা ইনফরমেশন একবার দেখে যাওয়ার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না আমি জানি, কিন্তু তাও চেষ্টা করবা যে এক্সট্রা ইনফরমেশনগুলো যাতে একবার হলেও চোখ বুলানো যায়। আর এই এক্সট্রা ইনফরমেশন নিয়েই কিন্তু তোমরা খুব বেশি প্যারায় আসো জানি। এখনই অনেকে এক্সট্রা ইনফরমেশন মুখস্থ করতেছে, অনেকে ফার্স্ট ইয়ার থেকে 3-4টা রাইটারের বই পড়ছো। কিন্তু আমি বলবো ভাই, আগে যে মেইন বইগুলো আছে, বোটানির হাসান স্যার, জুলজির আজমল স্যার শেষ করো, তারপরে তোমার এক্সট্রা ইনফরমেশন নিয়ে মাথা ঘামাতে হবে। কারণ বেশিরভাগ প্রশ্ন এই মেইন বই থেকে আসবে, এক্সট্রা ইনফরমেশন দিয়ে খুব কম প্রশ্ন আসবে। আর যদি আসে দেখবা যে অনেক ক্ষেত্রেই তুমি এগুলা পার করতেছো। কেন? কারণ অ্যাডমিশন টাইমে তুমি এত এক্সাম দিবা যে তোমার এক্সট্রা ইনফরমেশনগুলো খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, যে কোন অনেক এক্সট্রা ইনফরমেশন তোমার ব্রেনে স্টক হবে। সো ওটাই আমার মনে হয় যে তোমার জন্য এনাফ। এরপরে তোমার যদি দাগানো ডাইজেস্ট বা দাগানো মেডিট্রিক্স, কম্পেনিয়ন বুক, যেটাই লাগুক না কেন, যদি আমার কাছে থাকে, যদি আমি করতে পারি, অবশ্যই তোমাদের অ্যাডমিশনের আগে আমি এটা প্রোভাইড করব। তারপরে ফ্লো চার্টস অ্যান্ড কম্প্যারিজন, এখানে দুইটা কথা আছে। একটা হচ্ছে অনেক কোচিং সেন্টারই তাদের এই কম্পেনিয়ন বুকসগুলোতে অনেক টপিককে এই ফ্লো চার্ট বা কম্প্যারিজন আকারে দিয়ে রাখে, যেটা তোমার জন্য খুবই ভালো। যেমন এখানে তুমি একটা ডেফিনেশন দেখতে পারতেছো যে মাইটোসিস, মায়োসিস। সো এখানে দেখা যাচ্ছে 1 ডিভিশন 2 সেল, 2 ডিভিশন 4 সেল। এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। তুমি যখন ভিজুয়ালাইজ করবা দেখবে যে তোমার অনেক বেশি মনে থাকতেছে। এই যে ডিএনএ, আরএনএ, তারপরে আর্টারি, ভেইন, এবার পার্থক্য তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং তুমি খুব ভালোভাবে দেখবে যে এগুলো মনে রাখতে পারতেছো যে কোচিংয়ের বইয়ে দিচ্ছে। এরপরে আমাদের বইয়েও কিন্তু কিছু ছক আছে যেগুলো ওই টপিকের মধ্যে নাই, কিন্তু ছকের মধ্যে খুব ভালোভাবে প্রেজেন্ট করা আছে। তো সেই ছকটা খুবই ভালোভাবে তোমাকে পড়তে হবে, একবার রিডিং দিয়ে যাইতেই হবে, অন্তত একবার রিডিং দিবে। এবং যেগুলো ইম্পর্ট্যান্ট ছক সেগুলো কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে। যেমন এই যে মাইটোসিস, মায়োসিস, ডিএনএ, আরএনএ,
আর্টারি ভেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকেই কিন্তু অনেক ক্ষেত্রে অনেকবার প্রশ্ন আসছে। সো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, অ্যাক্টিভ রিকল করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ রিকলের এখন মানেটা কি, তুমি 3-4 ঘন্টা পড়ছো একটা অধ্যায়, ধরো সমন্বয় নিয়ন্ত্রণ তুমি 3-4 ঘন্টা পড়লা, অনেক কিছুই তোমার মাথায় নেই, এখন আবার পড়তে হবে। অর্থাৎ তুমি যখন অ্যাডমিশনে পড়বা তখন দেখবা তোমার একটা অধ্যায় পড়ানো হবে, অর্থাৎ সমন্বয় নিয়ন্ত্রণ যেহেতু অনেক বড় অধ্যায়, একটা ক্লাসে শেষ করা হবে, এবং এটার জন্য তুমি অলমোস্ট 36 থেকে 40 ঘন্টা টাইম পাবা, যার মধ্যে 4 ঘন্টা তোমাকে এটা পড়তে হবে, ভালোভাবে রিডিং দিতে হবে, তারপরে এক্সট্রা ইনফো পড়তে হবে, তারপরে তোমাকে যে কোয়েশ্চেন সলভ করতে হবে, অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন সলভ করতে হবে, যেমন অনুশীলনী কোয়েশ্চেন, বিগত বছরের কোয়েশ্চেন সব কিছু দেখে রাখতে হবে। তারপরে আবার তোমাকে বইটা রিডিং পড়তে হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবার তোমাকে 1 ঘন্টার মধ্যে শেষ করা উচিত বলে আমি মনে করি, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হাইয়েস্ট, এর মধ্যে তোমাকে ওই অধ্যায়টা পড়া শেষ করতে হবে, যাতে তোমার আরও সময় থাকে আরও কোয়েশ্চেন সলভ করতে পারো। আর কোয়েশ্চেন সলভ তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তারপরে আসি সলভ এমসিকিউজ রেগুলারলি। এখন এমসিকিউ কোনগুলো সলভ করবা, বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশনে যেগুলো আসছিলো, তারপরে খুব ইম্পর্টেন্ট না হলেও অনুশীলনী কোয়েশ্চেনগুলো সলভ করবা, মাঝে মধ্যেই দিয়ে দেয়, অনুশীলনী কোয়েশ্চেনগুলো একবার সলভ করে নিবা। তারপরে বিভিন্ন রাইটারের বিভিন্ন বই থেকেও কিন্তু প্র্যাকটিস বুক বা দেওয়া হয়, বা গাইড, এরকম অনেক কিছুই দেওয়া হয়। সো সেখান থেকেও কোয়েশ্চেনগুলো সলভ করে নিবা, তুমি অনেক টাইম পাবা। সো এই জন্য এখানে তুমি সলভ করবা, আর এই জিনিসটা না করলে আমার মনে হয় অনেক সমস্যা হতে পারে। এবং এই এমসিকিউ সলভটা কীভাবে করবা তারও একটা আলাদা টেকনিক হয়, যেমন অনেকে আছে, অনেক ক্ষেত্রে বাজারে কিছু খাতা পাওয়া যায় ওএমআর শিট দেওয়া। সো সেই ওএমআর শিট দেওয়া খাতাগুলো যদি নিয়ে সেইভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবা তুমি পরীক্ষাতে ভালোভাবে দাগাইতে পারতেছো, যে ওএমআর বৃত্ত ভরাটটা খুব ভালোভাবে করতে পারতেছো। সো আমার মনে হয় যে এভাবে প্র্যাকটিস করলে তোমার যে টাইমটা সেটা দেখবে একটু কমে যাচ্ছে, আবার খুব ভালোভাবে তুমি মনে রাখতে পারতেছো। তারপরে ভুলের খাতা, এটা পুরোপুরি অপশনাল, কারণ আমি আমার অ্যাডমিশনের প্রথম দিকে ভুলের খাতা বানাইছিলাম, কিন্তু 1 মাস কন্টিনিউ করতে পারছিলাম, এর বেশি কখনোই হয় নাই। সো তুমি যদি মনে করো যে তোমার ভুলের খাতা কাজ করবে, তাহলে ডেফিনেটলি বানাতে পারো, কিন্তু আমার ক্ষেত্রে এটা কাজ করে না, এবং অনেকের ক্ষেত্রে এটা কাজ করবে না। সো ভুলের খাতা তোমার ইচ্ছা, বানাইলে বানাবা, না বানাইলে না বানাবা, কারণ এখানে অনেক ক্ষেত্রে ট্র্যাক রিপিট রাখা যায়, যে কোথায় তুমি ভুল করছো, মানে এটা সুবিধা আর কি, কোথায় তুমি ভুল করছো সেটা বুঝতে পারবা, বা আবার ওই টপিকটা পড়তে পারতেছো। তারপরে কি ফাইনাল রিভিশন সাইকেল, দেখো এখানে কি 3 দিন পর তুমি, মানে 3 দিন পর ধরো তুমি আধা ঘন্টা বের করে আবার যে চ্যাপ্টারটা আগে পড়ছিলা সেটা রিক্যাপ দিতে পারো, তারপরে আবার সেটা 7 দিন পর রিক্যাপ দিতে পারো। রিক্যাপ দিতেই হবে, কারণ তুমি যখন অ্যাডমিশন যে জার্নিটা শুরু করবা, তখন উইকলি টেস্ট হবে, এই উইকলি টেস্টে কিন্তু তোমাকে অবশ্যই এই জায়গাটা রিক্যাপ দিতে হবে, অর্থাৎ 7 দিন পর কিন্তু তুমি অটো রিক্যাপ রিক্যাপ দিতেই হবে। তারপরে 1 মাস পর অনেক কোচিংয়ে মান্থলি এক্সাম হয়, অনেক কোচিংয়ে কুইজ হয়। সো এটা অবশ্যই তোমাকে রিক্যাপ করতে সাহায্য করবে, তুমি রিক্যাপ করতেই থাকবা। তারপরে ফোকাস অন হাই ইল্ড চ্যাপ্টার। হাই ইল্ড চ্যাপ্টার বলতে কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোতে ফোকাস দিতে হবে অনেক বেশি, যেমন এই সমন্বয় নিয়ন্ত্রণ জুলজিতে, পরিপাক ও শোষণ, তারপরে হচ্ছে রক্ত সঞ্চালন, তারপরে চলন ও অঙ্গচালনা, তারপর মানবদেহের প্রতিরক্ষা, এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্ট্যান্ট। বোটানিতে কোষের গঠন, কোষ রসায়ন, অণুজীব, শৈবাল ছত্রাক, তারপর নগ্নবীজে আবৃত বীজ উদ্ভিদ, তারপরে উদ্ভিদ সারিতত্ত্ব, উদ্ভিদ প্রজনন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সো এগুলো তোমাকে খুব ভালোভাবে রিক্যাপ করতে হবে, পড়তে হবে, কারণ এখান থেকে দেখবা যে অনেক বেশি পরিমাণ কোয়েশ্চেন হয়। সো এটা তোমার খুব ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে কোয়েশ্চেন সলভ করতে হবে, কারণ এই অধ্যায়গুলোতে খুব ইম্পর্ট্যান্ট হওয়ার সাথে সাথে কোয়েশ্চেনে কিন্তু খুবই ভালো পরিমাণে পেঁচায়। সো এটা তোমাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে এখান থেকেই বেশি প্রশ্ন হবে, এখান থেকেই বেশি পেঁচানো কোয়েশ্চেন হবে। সো আমি মনে করি যে এই জায়গাগুলো ভালোভাবে পড়া খুবই গুরুত্বপূর্ণ। সো
এতটুকু ছিল আজকের ভিডিও, এবং আশা করতেছি যে এই ভিডিওটাতে তোমাদের অনেক ধারণাই ক্লিয়ার হয়ে গেছে, এবং ভিডিওটা অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে। সো আর বাড়াবো না, আশা করব অ্যাডমিশন জার্নি তোমাদের খুব ভালো কাটবে। তার আগে যারা এইচএসসি 26 আসো, অবশ্যই এইচএসসি পরীক্ষাকে ফোকাস করো, এবং যারা 25 ব্যাচ আসো আমার ব্যাচ, তারা অবশ্যই সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়ে ভালোভাবে আগাও, এবং পড়াশোনা এখন থেকেই শুরু করো। কারণ তোমাদের হাতে খুব বেশি সময় যে থাকবে তা কিন্তু না। আশা করতেছি যে ডিসেম্বরে ফার্স্ট অর সেকেন্ড উইকেই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। সো খুব ভালোভাবে মাথায় রাখবা যে তোমরা কিন্তু গত ডিসেম্বরের 12 তারিখে একটা পরীক্ষা দিয়েছো। সো 1 বছর কিন্তু তোমরা টাইম পাইছো, এবং অনেকেরই অন্যান্য অনেক জায়গায় পরীক্ষা দিয়েছো। তাই বলবো যে এখনই পড়াশোনা শুরু করো। যারা একদমই শুরু করো নাই, অবশ্যই এখন শুরু করো। আর যারা করতেছো, অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।